Nice to meet you dear aspirants. Welcome to Pradep Academy. I hope you are all well. এই ভিডিওতে আমি ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধার পদ্ধতি আলোচনা করেছি। রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে ক্যাসকেডিং প্রসেস বলে। যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ সামান্য কেটে যায় তাহলে 4 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম লাগে কত মিনিট? 4 মিনিট। এই রক্ত জমাট বাঁধার পদ্ধতি 4টি স্টেপে 4টি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্লেটলেটস বা অনুচ্চক্রিকার টেকনিক্যাল নেম হচ্ছে থ্রম্বোসাইট। ঠিক আছে, আমাদের যখন কোনো অংশ অঙ্গ প্রত্যঙ্গ বা আঙুল কেটে যায়, দেখো এখানে যেমন কেটে গেছে, কেটে যাওয়ার পরে রক্ত জমাট বেঁধে গেছে। প্রথমে যখন কেটে যায় রক্ত এখান থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে রক্ত কিসের সঙ্গে সংস্পর্শে আসে? এয়ারের সঙ্গে। আমাদের বডিতে শরীরের মধ্যে কখনো রক্তের সঙ্গে এয়ার বা বায়ু প্রবেশ করতে পারে না, বায়ু প্রবেশ করার কোনো জায়গা বা রাস্তা নেই। সুতরাং যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায় এয়ারের সংস্পর্শে আসে, এয়ারের সংস্পর্শে আসলেই প্লেটলেটস বা অনুচ্চক্রিকা এয়ারের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন। কি বললাম? থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সহযোগিতায় প্রথমবিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে থ্রম্বিন। ঠিক আছে, তাহলে রক্ত জমাট বাঁধতে কোন মৌল সাহায্য করে? ক্যালসিয়াম। এটা মনে রাখো, ক্যালসিয়ামের সংকেত তো নয়, সিম্বল Ca। ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 20 আর অ্যাটমিক ওয়েট হচ্ছে 40। তো কি তৈরি করলো? থ্রম্বিন। থ্রম্বিন আবার কিসের সঙ্গে যুক্ত করে? এই প্রথমবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, এগুলো রক্তে থাকে। এবার থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে, ফাইব্রিনোজেনের প্রোটিন এগুলো প্লাজমাতে উপস্থিত থাকে। থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? ফাইব্রিন। ঠিক আছে, এই ফাইব্রিন হচ্ছে নেটের মতো আকৃতি। ঠিক আছে, এইরকম নেটের মতো আকৃতি হয়। ঠিক আছে, এই নেটের মতো যখনই এই যে অংশ কেটে যায় সেই অংশে যে এই নেট আকৃতির একটা অংশ তৈরি হয়ে যায়, ফলে এই রক্তের যে বিভিন্ন কণিকাগুলো, ঠিক আছে, আরবিসি, ডব্লিউবিসি এর মধ্য দিয়ে বেরোতে পারে না। সুতরাং যেহেতু বেরোতে পারে না, তখনই রক্ত জমাট বেঁধে যায়, অর্থাৎ রক্ত আর বেরিয়ে আসতে পারে না। সুতরাং এই প্রসেসটাকেই বলা হয় রক্ত জমাট বাঁধা। আর এই যে অংশটা বায়ুর সংস্পর্শে হয়ে কি হয়? ড্রাই ব্লাড হয়ে যায়। দেখবে ড্রাই ব্লাড বা মানে শুকনো রক্ত একটু হাত দিলেই মানে চিটচিট করে ভেঙে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে রক্ত, এই পদ্ধতিতে রক্ত জমাট বাঁধে। এবার দেহের মধ্যে দেখো, দেহের মধ্যে কিন্তু কখনো কোনো রক্ত জমাট বাঁধে না। দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না কে? দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না হচ্ছে হেপারিন। ঠিক আছে, আর এই যে প্রসেসটা, এই যে এন্টায়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে ত্বরান্বিত করে বা ফাস্ট করে ভিটামিন কে। সুতরাং ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? কোন ভিটামিন? ভিটামিন কে। আর যদি বলে মৌল, কোন মৌল রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই প্রশ্নগুলোই আসে। ক্যালসিয়াম। আর কোন কণিকা বা কোন কর্পাসলস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচ্চক্রিকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমি টেবিল করে দিয়ে দিয়েছি। কর্পাসলস হচ্ছে প্লেটলেটস, আর প্রোটিন, কোন প্রোটিন? প্রথমবিন আর ফাইব্রিনোজেন, এই দুটো প্রোটিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এলিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, আর ভিটামিন যদি বলে ভিটামিন কে। আর অ্যান্টি ক্লটিং এজেন্ট হচ্ছে হেপারিন, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেয় না হেপারিন। হেপারিন এবার অ্যাকচুয়ালি রক্ত, তাহলে রক্ত, এবার প্রশ্ন আসে যদি হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, তাহলে যখন কেটে যায় তখন রক্ত জমাট বাঁধে কি করে? অ্যাকচুয়ালি যখন বায়ুর সংস্পর্শে আসলে এই হেপারিন যে হেপারিন মারা যায়। হেপারিন মারা গেলেই হেপারিনের কার্যকারিতা বন্ধ হয়ে যায়, সুতরাং রক্ত জমাট বাঁধে যায়। দেহের মধ্যে
যেহেতু বায়ু উপস্থিত থাকে না তার জন্য হেপারিন মারা যায় না, এই জন্য দেহের মধ্যে কখনো রক্ত জমাট বাঁধে না। এবার অনেক সময় ব্রেনে যদি আঘাত হয়, ঠিক আছে, আঘাত হলে যদি বায়ুর সংস্পর্শে রক্ত চলে আসে, ঠিক আছে, তখন ব্রেনে রক্ত যদি জমাট বেঁধে যায়, এটাকে বলা ব্রেন হ্যামারেজ, তাহলে মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক আছে। এবার দেখবে যারা মানে ডাক্তারবাবু বা নার্স যখন ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার সময় দেখবে এই সিরিঞ্জটাকে, ইনজেকশন লিকুইডটা, ওষুধটাকে মানে ভরার পরে আস্তে আস্তে এখানে টোকা দেয়, টোকা দিয়ে এই বায়ুটা বের করে দেয়, বের করার পরে ইনজেকশন দেয়। অনেক সময় ভুলবশত যদি এই সিরিঞ্জের মধ্যে বায়ু থাকে তাহলে ইনজেকশন দেওয়া হয়, যে অংশে ইনজেকশন দেওয়া হয় প্রচন্ড মানে সেই অংশে বায়ুর সংস্পর্শে হেপারিন, ওই অংশের হেপারিন মারা যায়, ফলে ওখানে রক্ত জমাট বেঁধে যায়, ফলে প্রচন্ড প্রচন্ড ব্যথা অনুভব হয়। অনেক সময় ডাক্তারবাবু বা নার্স স্বীকার করে না, বলে গরম জলের সেক অথবা গরম কিছু সেক নিতে। এবার যখন মানে স্যালাইন দেওয়ার ক্ষেত্রেও দেখবে স্যালাইন হচ্ছে যখনই হচ্ছে এই অংশটা শেষ হয়ে যায় স্যালাইনটা বন্ধ করে দেওয়া হয়। এবার এছাড়া হচ্ছে সেফটি, অনেক সময় ওই যেখানে সুচটা শরীরে ঢোকানো হয় সেখানে একটা সেফটি পিনও থাকে, ঠিক আছে। সুতরাং শরীরের মধ্যে যদি প্রচুর পরিমাণে বায়ু ঢুকে যায় তাহলে হেপারিন মারা যাবে এবং সেই অংশে রক্ত জমাট বেঁধে যাবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার অনেক সময় রক্ত মানে কেটে গেলেও রক্ত জমাট বাঁধে না, এই ধরনের রোগকে বলা হয় হিমোফিলিয়া রোগ। এই হিমোফিলিয়া এটা রয়্যাল ডিজিজ, এই রোগে মারা গিয়েছিলেন রানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী, যিনি প্রথম 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে ভারতে বা মানে ইন্ডিয়ান কলোনি, ব্রিটিশ কলোনিতে প্রথম তিনি হচ্ছে ব্রিটিশ রুল চালু করেছিলেন। এই রানী ভিক্টোরিয়া তিনি মারা গিয়েছিলেন হিমোফিলিয়া রোগে, ঠিক আছে। এবার এই রক্ত জমাট বাঁধতে বলেছিলাম কি ফাইব্রিনোজেন এবং প্রথমবিন এবং হেপারিন, এগুলো প্রত্যেকেই তৈরি হয় কোথায়? লিভারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এটা আমার দ্বিতীয় ভিডিও, পরের ভিডিওতে আমি ব্লাড গ্রুপ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এখানে ব্লাড গ্রুপ সম্পর্কে যদি ওই ভিডিওটি দেখো তোমার এই সম্পর্কে কোনো প্রশ্ন আটকাবে না। পিতামাতার থেকে সন্তানের ক্ষেত্রে কোন কোন গ্রুপ হতে পারে খুব সহজে আমি বুঝিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।